আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার উপর 9 নম্বর লেকচার। ওকে, তাপগতিবিদ্যার 9 নম্বর লেকচার। আর 1 থেকে 8 নাম্বার পর্যন্ত লেকচার আমাদের ইউটিউবে আপলোড করা আছে প্লেলিস্ট করে। তোমরা যারা একেবারে যারা নতুন তারা এখান থেকে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নিবা, ঠিক আছে? যতটা পারা যায় শর্টে শেষ করার চেষ্টা করেছি। ওই হুবল মানে হাউপাউ জিনিস দিয়ে তোমার হচ্ছে ওই ক্লাস টাইমটা ডিউরেশনটা লম্বা করিনি, ঠিক আছে? সুতরাং তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, চলো। হ্যাঁ, আমরা গতদিনকে শখের আগে পর্যন্ত পড়ছিলাম, তাই না? তাহলে জি ভাই। আজকে ছক দিয়ে শুরু করবো, চলো। গামা, আলফা বিটা গামা, তাই না? আলফা বিটা গামা এইভাবে লেখে, ঠিক আছে? এখন এর মধ্যে গামাটা নিয়ে আমরা কাহিনী শুরু করব। বিভিন্ন গ্যাসে গামা এর মান, বিভিন্ন গ্যাসে। এখন বিভিন্ন গ্যাস বলতে 3 ধরনের গ্যাস আসবে: এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, ত্রিপারমাণবিক গ্যাস। ওকে, এখন এক পারমাণবিক গ্যাস কোনগুলো? যেটার তোমার ওই যে 18 নম্বর গ্রুপ, ঠিক আছে? 18 নম্বর গ্রুপে কি কারা থাকে বলো তো? নিষ্ক্রিয় বাবা জীবনরা, নিষ্ক্রিয় বাবা জীবনরা থাকে, ঠিক আছে? তারা হচ্ছে এক পারমাণবিক গ্যাস। ওকে, একটা পরমাণু আছে, শুধু একটা মাত্র পরমাণু। ওকে, এইবার তার সিপি এর মান এখানে লিখেছি, সিভি এর মান এখানে লিখেছি, আর গামা এর মান এখানে। তাহলে এক পারমাণবিক গ্যাসের গামা এর মান কত? 1.67। এটা ঠোঁটস্থ রাখতে হবে, মানে পুরো টোটাল ছকটাই ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউ তো আসবে, সিকিউ তো কাজে লাগবে। বুঝি না? এটা কি কোনো সূত্র দিয়ে বের করতে হবে? হ্যাঁ, সূত্র দিয়ে বের করতে হবে তো, পরে শেখাচ্ছি এটা। দেখো, এবার দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ এর মান মানে স্বাধীনতার মাত্রা, এই যে 3 আছে এক পারমাণবিকে, তারপরে হচ্ছে দ্বিপারমাণবিকে হচ্ছে তোমার 5, আর ত্রিপারমাণবিকে 6। বুঝতে পারছো? বিষয়টা এইভাবে আগাবে। কথা ক্লিয়ার সবাই? জি ভাই। ও, এটা আমার একটু মাত্র দাঁড়াও, আমার কে জানি কল করতেছে। কে কল দিচ্ছে? ওরে বাবা রে, দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। একটা স্টুডেন্ট আসতে আসতে কিন্তু ঢুকতে পারছে না। দেখি আপনাদের স্টুডেন্টটা আসছে কিনা, কই দেখি। কই কই, এই যে আপনাদের স্টুডেন্ট আসছে, সালাম দেন সবাই। ওই স্টুডেন্ট এটা কোথায়? আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? মাইক অন করবে না? ম্যাম আসছে একটা আছে। তোমাদের ম্যাম কল দিছে, দিয়ে বলছে যে আমি একটু ক্লাস করব, তাই করুক। কোন আইডিয়া এটা খুঁজে হইতাছে না। ওই যে পিয়ালা कौन मैम कहते भैया হাসান নামে ঠিক আছে হয়েছে, আপনাদের ম্যাম ক্লাস করুক, নেন। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এখানে দেখি যে এক পারমাণবিক, এই চুপ, ওকে নাও। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা হচ্ছে স্বাধীনতার মাত্রা পাচ্ছি 3, সবগুলো বের করা যাবে, ঠিক আছে? আমি সবগুলো শেখাবো। তারপর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 5 এবং ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 6। এখন দেখো, উদাহরণগুলো অবশ্যই ঠোঁটস্থ রাখবা, যা যা উদাহরণ দিয়েছি ঠোঁটস্থ রাখবা। দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলো? তোমার H2O2 N2, এগুলো কি 2টা পরমাণু নিয়ে গঠিত। শুধু 2টা না, আমি বলছি জাস্ট 2টার অধিক বা 2। ওকে, হাইড্রোজেনের একটা 2টা, সেটা বোঝাচ্ছি। ওকে, গেল। এইবার তারপর ত্রিপারমাণবিক। আইডেন হতে হবে তাই না? হ্যাঁ, ভাইয়া কিছু শোনা আসতেছে। অন্যদের কি সমস্যা হচ্ছে নাকি ওর? হচ্ছে না সমস্যা। তাহলে তোমার নেট সমস্যা, একটু বের হয়ে যাবার আসো। ওকে, তারপর ত্রিপারমাণবিক হচ্ছে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তোমার উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড C2H6, তারপরে NH3। ওকে, এগুলা। এইবার তুমি একটা জিনিস দেখো যে সিপি এর মান, সিভি এর মান সবগুলো বের করবো আমরা, সবগুলো, ঠিক আছে? এখন সবগুলো তো মুখস্থ রাখবোই আমরা, কারণ তোমার আসলে এই 3টার মধ্যে থেকে আসবে। এখন তুমি বলবা ভাইয়া চতুর পারমাণবিক গ্যাস আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু আমাদের ওসব সিলেবাসে নাই। কথা ক্লিয়ার? ওসব নাই, তোমাদের লাগেও না। কথা ক্লিয়ার? এবার দেখো যে আমরা কিভাবে বেরো করব।
তাহলে প্রথম দেখি যে এফ মানে স্বাধীনতার মাত্রা কিভাবে বের করবো। এখন স্বাধীনতার মাত্রা কি জিনিস সেটা আমরা শিখবো আদর্শ গ্যাস অধ্যায়ে, ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 ওখানে শিখবো। আর এখন এখানে জাস্ট আমরা কিভাবে বের করে সেটা দেখবো। কথা ক্লিয়ার? এই দেখা যাচ্ছে না, কিছু জুম করে নিব। জি ভাইয়া জুম করে নেন। ঠিক আছে, ওকে ওকে গেল। স্বাধীনতার মাত্রা আরো জুম করবো নাকি হবে? চলবে। এবার ঠিক আছে। এইবার ঠিক আছে, তাই না? দেখো জি ভাইয়া। যে স্বাধীনতার মাত্রা, ওকে, স্বাধীনতার মাত্রাকে এফ দ্বারা প্রকাশ করি। আর এফ এর নির্ণয় সূত্র হচ্ছে 3x - y, 3x - y। এইটাতে আমরা এফটা বের করতে পারি। এই যে এফটা, এই এফটা কি দিয়ে বের করতেছি? 3x - y। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে পরমাণু সংখ্যা, ওকে, পরমাণু সংখ্যা, ওকে। ভাই আমার কোশ্চেন আছে। বলো। ওই যে সিপি এর মান আর সিভি এর মানের শেষে আর কেন দিছেন? এই এই আর আগে আমি বেরো করি ওটা কেন দিছি তুমি বুঝলেই পাবানে। তুমি আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মান বসাও, মান বসায় গুণ করে দাও, হয়ে গেল। বুঝতে পারছো কথা? ক্লাস কি রেকর্ড করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ডের হচ্ছে। ওকে, এখানে তাহলে এক্স এর পরিচয় কি? পরমাণু সংখ্যা। তাহলে এক পরমাণু বললে এক্স এর মান কত? ভাইয়া 1 1। তারপরে দ্বিপারমাণবিক বললে এক্স এর মান কত? 2 ত্রিপারমাণবিক বললে এক্স এর মান 3। 3 ওকে ওকে গেল। এখন ওয়াই বাবা জীবন কি জিনিস? ওয়াই বাবা জীবন হচ্ছে বাধা প্রদানকারী সংখ্যা বা সংঘর্ষের সংখ্যা। এখন দেখো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, আর্গন, ওকে। এখন হিলিয়াম, নিয়ন, আর্গন সবগুলো একটা পরমাণু না? এই দেখো একটা পরমাণু, ওকে। এখানে এইটা দ্বারা কি বোঝাইছি? একটা পরমাণু বোঝাইছি, জাস্ট সিঙ্গেল, এটা দ্বারা পরমাণু সংখ্যা বোঝাইছি। তাহলে একটা পরমাণু। এখন একে কি তোমার মারামারি ঝগড়া করার জন্য আর কেউ আছে এর সাথে? না ভাইয়া। তাহলে এখানে তো কেউ নাই, তাহলে এটার পরমাণু সংখ্যা হচ্ছে 0। মানে পরমাণু সংখ্যা বলতে কি ওই যে তোমার এই সংঘর্ষ হচ্ছে, মানে কোনো সংঘর্ষই হচ্ছে না, তাহলে 0। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এইবার তারপরে এবার তুমি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আসো। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা F = 3x - y, এটা সব জায়গায় জেনারেল সূত্র। এইবার x এর মান কত বলো তো? এখানে দ্বিপারমাণবিকে 2, এই যে 2 দিলাম। এবার -y, y - y মানে -y এর মান বসাতে হবে, জাস্ট y। এখন দ্বিপারমাণবিক বলেছে মানে পরমাণু কয়টা? একটা, দুইটা দিলাম। এখন এই বাম পাশের এইটা যাবে ডান দিকে আর এইটা যাবে বাম দিকে। কথা বুঝিস আমার কথা? জি ভাইয়া। মানে এ যাবে এই দিকে আর এ যাবে এই দিকে, মানে দুইজন যাবে দুইজনের বিপরীত দিকে। বুঝতে পারছো? হ্যাঁ। আরো ভালো করে বোঝাই দিই, এই দিকে আর এই দিকে। তাহলে কয়টা সংঘর্ষ হবে? এই দুইটা। এই একটা, একটা। তুমি আর মোটরসাইকেলে যাচ্ছ, আরেকজন এসে মোটরসাইকেলে মেরে দিল, দুইটা সংঘর্ষ হয়েছে না একটা সংঘর্ষ হয়েছে? ভাই একটা হইছে। না, তুমি বলো যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ওই তো। না না ভাই। হ্যাঁ, তাহলে যে কয়টা অ্যাক্সিডেন্ট সংখ্যা, ওকে, ওয়াই হচ্ছে অ্যাক্সিডেন্ট সংখ্যা, অ্যাক্সিডেন্ট সংখ্যা। তাহলে অ্যাক্সিডেন্ট সংখ্যা এই যে 1। তাহলে 3 × 2 6, 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5। এই যে 5 দেখছো এখানে, আর এই যে 3 দেখছো, এই যে সবগুলো বের করা যায়। অনেক জায়গায় অনেক টিচার এগুলো শেখায় না, বাট আমি সবগুলো শিখাই দিচ্ছি তোমাদেরকে। বুঝতে পারছেন সবাই? জি ভাই এগুলো বল দাঁড়িয়ে মুখস্থ করতে। জি ভাই। তোমরা ঠাডা মুখস্থ করবা কিন্তু ভাইয়া। হ্যাঁ বলো। একমাত্রার জন্য x এর মানে বুঝি না। মানে x এর মান হচ্ছে গিয়া কতটুকু পারমাণবিক সেইটুকু। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, সরি, পারমাণবিক সংখ্যা না, মানে পরমাণু সংখ্যা। বুঝতে পারছেন? পরমাণু সংখ্যা। এক্স এর মান হচ্ছে পরমাণু সংখ্যা। এই যে এক পারমাণবিক বলেছে তাহলে 1, দ্বিপারমাণবিক বলেছে তাহলে কত হবে? 2, ত্রিপারমাণবিক বললে 3। বুঝতে পারছেন? পরমাণু সংখ্যা। ওকে, এইবার ত্রিপারমাণবিক, এই ত্রিপারমাণবিক গ্যাসের আবার কি বলা যায় কেন বলো তো? বহু বলা যায়, বহু পারমাণবিক গ্যাসও বলা যায়। কথা ক্লিয়ার? জি ভাই। পারমাণবিক গ্যাসকে আবার বহু পারমাণবিক গ্যাসটাও বলা যায়। বুঝতে পারছো? গেল। তাহলে গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা তাহলে 3x - y, 3x - y। এখানে x এর মান কত বলো? 3 3 x এর মান হচ্ছে 3 আর y এর মান কত? দেখো তিনটা পরমাণু, একটা, দুইটা, তিনটা, ওকে, তিনটা দিলাম। দিয়ে এবার দেখো এ টুক্কা দিলে এরে, এবার এ টুক্কা দিলে এরে, তাহলে কয়টা হচ্ছে? 1 2, দুইটা সংঘর্ষ হচ্ছে না? হ্যালো ভাইয়া, জি হ্যাঁ বলো। ভাইয়া। জি ভাইয়া। আমি আজকে ক্লাসটা করতে পারবো না ভাই, অসুস্থ। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই ভাই, একটু করুন। সমস্যা নেই, রেকর্ডেড করে নিও পরে।
তাহলে একটা পরমাণু আচ্ছা ভাই, একে আমি গুতা লিখে নিলাম। দিচ্ছে, আরেকটা আচ্ছা, পরমাণু ভালো থাকবেন। ওকে ওকে সমস্যা না, একটা পরমাণু একে গুতা দিচ্ছে, আরেকটা পরমাণু আরেকটাকে গুতা দিচ্ছে। তাহলে এখানে দুইটা সংঘর্ষ হচ্ছে, সবাই স্পিকার অফ রাখো। এখানে দুইটা সংঘর্ষ হচ্ছে, তাহলে এখানে এই যে ওয়াই এর মান কত, এই যে 2। কথা ক্লিয়ার? জি ভাই। কিন্তু তোমার কি মনে হয়, ভাইয়া। তোমার কি মনে হয় এরা মারামারি করে এভাবে থেমে যাবে? জি না, জীবনেও থামবে না। ঠিক আছে, এরে মারলো। এবার পরেরটা দেখো, পরেরটা দেখো যে আমি কি লিখছি, ত্রিপারমাণবিক গ্যাসের জন্য উপরেও যা নিচেও সেম। কেন? কারণ এখানে ওয়াই এর মানটা একটু চেঞ্জ হবে। দেখো এই যে প্রথমটা কি করলো, দ্বিতীয়টারে ঘা দিচ্ছে। প্রথম গাড়ি যে দ্বিতীয় গাড়িরে মারতেছে, তৃতীয় গাড়ি যে এটারে মারতেছে। এখন এই বাবা জীবন কি করবে? এ তো সামনে কেউ নাই, মারার জন্য কেউ আছে? এ বলবে দাঁড়া, তুই আমার মারছিস, আমি তোরে মারবো। এই প্রথম ডারে আবার মার দিবে। তাহলে কয়টা হচ্ছে মোট? একটা, দুইটা, তিনটা। তিনটা। এই যে তিনটা। তিনটা। তাহলে আচ্ছা, তাহলে এখানে দুইটাই তো এক, তাহলে বুঝবো কোনটা কখন তিনটা কখন দুইটা? ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি একদম জেনারেল ভাবে ধরে নেবেন হচ্ছে 6। 7 নাম্বারটা ধরার দরকার নেই, বুঝতে পারছেন? এই 7টা, এই জিনিসটা আপনার ধরার দরকার নাই, বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আপনি যখন ম্যাথ করবেন বা ক্যালকুলেশন করবেন তখন আপনি এই 6 ধরেই করবেন। মানে যখন ত্রিপারমাণবিক গ্যাস বলবে তখন আপনি 6 বসাই দিবেন চোখ বন্ধ করে। কারণ কি, এখানে আসলে তো আমরা এটা কেন দেখালাম, এটা দেখালাম এই কারণে যে এখানে দুইটা সংগঠিত হচ্ছে, কিন্তু আসলে তো দুইটা সংগঠিত হচ্ছে না, পরে যে আর একটাও। কিন্তু দুইটাই কিন্তু সত্য, তুমি 7 বসালেও হবে, 6 বসালেও হবে, বাট তুমি 7 বসাবা না এখানে। ওকে, অবশ্যই 6 দিয়ে করবা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি। ওকে, কারণ তুমি যদি 7 বসাও তাহলে তোমাকে স্যার জিজ্ঞাসা করবে এরে মারলো, এরে মারলো, তাহলে এই বাবা জীবন কি দোষ করেছে, এ কারে মারবে? কিন্তু তুমি যদি 6 বসাও তাহলে তুমি বলতে পারবা স্যার এরে মারছে, এরে মারলো, এ আবার এসে পিছন থেকে এরে মার দিয়েছে, হয়ে গেল, অ্যাক্সিডেন্ট সম্পূর্ণ। ওকে, এইবার তাহলে তোমাদেরকে এক পারমাণবিক, দ্বিপারমাণবিক আর ত্রিপারমাণবিকের কোনো মধ্যে সমস্যা আছে? না ভাইয়া। যদি বহু পারমাণবিক বলতো, বহু পারমাণবিক গ্যাস। হ্যাঁ বলো। 4টা পরমাণু থাকলে কি তাহলে আমি 3 দিয়ে 4 রে গুণ দিব? হ্যাঁ, দিবা না কেন? কিন্তু তারপর কি দিয়ে বের দেবো? তারপরে এবার হচ্ছে সংঘর্ষ করতে কয়টা, তখন 5টা সংঘর্ষ হয়ে যাবে না? হ্যাঁ, কথা রিপিট হচ্ছে। ওকে, এইবার তুমি এখানে দেখো স্পেশাল নোট লিখে দিছি আমরা। দেখো স্পেশাল নোট, যদিও এগুলো নির্ণয় করা লাগবে না, তারপরেও আমি শিখে রাখতেছি, কারণ তোমরা তোমাদের টিচারে একটু প্রশ্ন করে দেখতে পারো, বা তোমাদেরও টিচাররা প্রশ্ন করে দেখতে পারে, এই জন্য আমি শিখে রাখছি। স্পেশাল নোট হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা কি দ্বিপারমাণবিক বা ত্রিপারমাণবিক বলো তো? দ্বিপারমাণবিক। কেন? এই যে উপরে উদাহরণের মধ্যে ওকে, সবাই স্পিকার অফ করো। এখানে স্পেশাল নোট দিয়ে আমরা লিখেছি যে কার্বন ডাইঅক্সাইড ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাস, মানে দুইটা কিন্তু সেম, ত্রিপারমাণবিক যা কথা, বহু পারমাণবিক তাই কথা। গ্যাস হলেও এর স্বাধীনতার মাত্রা কত? 5। কেন? মানে ও দ্বিপারমাণবিকের মতো আচরণ করতেছে, ওরা ভাঙি। চলো তাহলে আমরা যদি কার্বনের কয় হাত বলো তো? 4 হাত। 4 হাত। তাহলে আমি 4 হাত আর 2টা অক্সিজেন বসাই দাও, তাহলে অক্সিজেনের দুইটা সম্পূর্ণ আছে, সবগুলো কমপ্লিট। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভাঙলে আমরা এরকম একটা গঠন পাই। এখন এখানে এই যে গঠনটা, এখানে দেখো এ একটা বন্ড, এ একটা বন্ড, মানে এইটা দ্বিপারমাণবিকের মতো আচরণ করতেছে। কথা ক্লিয়ার? তাহলে যখন তুমি মান বসাবা তখন শুধু ব্যতিক্রমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো বলো তো? এফ এর মান যদি আমরা কোনোদিন করি তাহলে 5 ব্যবহার করবো, সেখানে কিন্তু 6 ব্যবহার করবো না, এখানে কিন্তু বাস খাবা। ওকে, শুধু এটাই ভাইয়া। ব্যতিক্রম। শুধু এইটা ব্যতিক্রম। হ্যাঁ বলো। ভাইয়া এটা দিয়ে কি সিকিউ আসে? অবশ্যই সিকিউ আসবে। মানে কত মার্কের, গ নাকি ঘ? গতে বা ঘতে দুইটাই আসতে পারে, বুঝতে পারছেন? আপনার তো জিনিসটা জি, এরকম বুঝতে বলবে পারছি। না যে মাত্রা নির্ণয় করো, এসব তো বলবে না। আপনি তো এগুলো মুখস্থ রাখবেন, কিন্তু কিভাবে আসছে আপনি সেইটা দেখালাম আমি। ঠিক আছে, ওকে। এইবার তারপর আর একটা স্পেশাল নোট দেখো, যে রৈখিক গতির জন্য স্বাধীনতার মাত্রা, এটা এখানে জীবনেও লাগবে না, এই অধ্যায়ের জিনিস না, তো ওই তোমার 10ম অধ্যায়ের জিনিস, তারপরেও তোমার দিয়ে রাখলাম। রৈখিক গতির জন্য ওখানে গতিশক্তি বিভব শক্তি আছে, ওই ওই জায়গায় লাগবে না। ঠিক আছে, জাস্ট দিয়ে রাখলাম, যাতে পোলাপান আবার প্রশ্ন করে না বসে। ঠিক আছে, আমরা নিচের দিকে যাই। তাহলে আমার এফ এর মানটা কনফার্ম, তাই না? এফ এর মানটা আমরা পারি, এই যে F এর মান, এখানে এফ এর মান ক্লোজ। এফ এর মান আমরা নির্ণয় করতে পারবো, মানে মুখস্থ তো করবো আমরা, ডাইরেক্ট এভাবে মুখস্থ করবো যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 3, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 5, ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 6, কিন্তু কিভাবে আসছে ওইটা মুখস্থ করবো। ঠিক আছে,
জি ভাইয়া। এবার সাথে উদাহরণটাও আমরা ঠোঁটস্থ রাখবো। এখন সিপির মান, সিভির মান, গামার মান, এগুলো তো আমাদের লাগবে, তাই না? এইটা আমরা মুখস্থ রাখবো এখান থেকে ডাইরেক্ট, কিন্তু তারপরেও যদি কেউ বের করতে বলে, তোমার বন্ধু বান্ধবী তো বলতেই পারে যে বের করে দেখা, তাই না? তাহলে চলো আমরা একটু দেখি যে কিভাবে বের করে। তাহলে দেখো যে এখন স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, তাহলে কি সেটা সিভি দ্বারা প্রকাশ করা হয় না? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা গতদিনই পড়ছিলাম যে এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর, এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর। তাহলে এখন এফ এর মান বসাবা। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ এর মান কত? 3। 3 দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 5, আর 5 এই ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 6 দিবা, 7 দিবা না কিন্তু। ওকে ওকে, তাহলে এইবার তুমি বসাও, ঠিক আছে? এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বসাও। তাহলে সূত্র হচ্ছে এইটা, সূত্র হচ্ছে সিভি বের করতেছি। ওকে, সিভি, তাহলে সিভি এর সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর। ওকে, তাহলে এফ এর মান কত বলো? 3 3 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। তাহলে এইবার তুমি দেখো এই যে এইটা পাচ্ছ, তাই না? এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি পাচ্ছি? 3/2 ইন্টু আর, এটা পাচ্ছি না? হ্যাঁ ভাইয়া। দাঁড়াও একটু মুছে নি, মুছে এবার উপরে চলো। এইবার লামিয়া দেখো, লামিয়া প্রশ্ন করছিল এই যে আর কেন আসলে দেখছো, আর কোন জায়গা থেকে আসছে? জি বুঝতে পারছি। সূত্রের আর, এটা হচ্ছে সূত্রের আর। আমি ওই সময় অ্যান্সার দিতে পারতাম যে সূত্রের আর, তখন এবার আপনি প্রশ্ন করতেন আরেকটা, এবার সূত্র কি, আবার এর সূত্র কি, এই জন্য আমি এখন প্রশ্ন মানে উত্তর দিলাম। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে সিভির পরপর এই সূত্র দিয়ে তুমি কোন সূত্র বলো তো? এফ ডিভাইডেড বাই 2, এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর, এই সূত্র দিয়ে তুমি সিভির সবকিছু বের করতে পারবা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এবার তুমি এই যে বসাও, 5 বসাও উপরে, তাহলে 5/2 আর। এবার তুমি যদি হচ্ছে 6 বসাও, 6 বসাও, তাহলে কত হবে না? উপরে যদি 6 হয়, এ দেখো 6 ডিভাইডেড বাই 2, তাহলে 6 গুণ 3 হয় না? তাহলে 3 আর, এই যে হ্যাঁ ভাই ঠিক আছে। সবগুলো এইভাবে। তুমি কিন্তু হ্যাঁ, তোমার বই খুলে দেখো, তোমার বোর্ড বই তোমার এত সহজে দেয়া নাই, তুমি মাথা হ্যাং হয়ে যাবে বুঝতে যায়। কিন্তু আমি সবগুলোর একটা জায়গায় নেশার চেষ্টা করছি, বুঝতে পারছো? অনেক পরিশ্রম হয় এগুলো করতে। পোলাপান তো বুঝবা না, যারা ক্লাস নেয় তারা জানে, আর যারা এইভাবে স্লাইড মেক করে ক্লাস নেয়, আমি চাইলেই পারতাম ওই লিখে লিখে, তোমার আগা মাথা কিছুই বুঝতে পারতে না। কিন্তু সুন্দর করে ডিজাইন যত সুন্দর হবে তোমাদের পড়তে মন চাইবে, তোমাদের এই দেখলেই পড়তে মন চাইবে যে না একটু পড়ে দেখি তো, ভালোই লাগতেছে তো, ডিজাইনটা তো ভালোই। ওকে, তাহলে এবার নিচের দিকে আসি। এখন সিপি ক্লোজ আমাদের, এবার সিপি চলো সিপি নির্ণয় করি। এখন সিপি আর সিপির মধ্যে আমি কিন্তু একদম দেখো দুইটা কিন্তু একই রাখার চেষ্টা করছি। দেখো সূত্র দেখো, সিপির সূত্র এটা, আর সিপির সূত্র কি? সিপির সূত্র স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। এখন সিপির সূত্র হচ্ছে ওই যা তা তাই, শুধু ভিতরে একটা প্লাস দিয়ে দিবা, +1। ওকে, ভিতরে একটা +1। কথা ক্লিয়ার? জি ভাই। মানে f/2 +1 ইন্টু আর। কথা ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এইভাবে করো, চলো আমরা দেখি হয় কিনা। এবার দেখি, তাহলে এখানে সূত্রটা হচ্ছে কি আমাদের, সিপি সূত্র, সিপি সূত্র হচ্ছে এফ ডিভাইডেড বাই 2 +1 ইন্টু আর, তাই না? তাহলে এইবার চলো মান বসাই। তাহলে এফ এর মান কত প্রথমটার এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে? 3 তাহলে 3 3 ডিভাইডেড বাই 2 +1 ইন্টু আর। তাহলে এইবার দেখো, তুমি যদি হচ্ছে এরকম থাকে, ঠিক আছে, আরেকটা শর্টকাট শিখাই দিই তোমাদেরকে। যদি এরকম থাকে যে 1 + 3/2 এরকম থাকে, তাহলে এই নিচেরটা উঠে উপরের সাথে গুণ করে দিবা। দেখো নিচেরটারে নিচে বসাবা, বসায় এবার এই 3 বসাবা এখানে, +2। অনেকে লসাগু করবা, এইটার সাথে এইটা হ্যান ত্যান করা যায়, কিন্তু একদম সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেখে বলা যায়। বুঝতে পারছো কি বলেছি আমি? জি ভাইয়া। এই দেখো আমি তোমার আরেকবার বোঝাই। ধরো তোমার আছে 1 + 8 ডিভাইডেড বাই 7, তুমি কিভাবে করবা? তুমি একদম সেকেন্ডের মধ্যে যে এখানে 8 + 7/7 ভাই হরের জায়গায় থাকবে, তারপরে হরের সাথে লব গুণ হয়ে যোগ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট তুমি এই যে তুমি এটা দিলা, দিয়ে হচ্ছে 8 + 7 মানে হচ্ছে 15/7, 8 8 16, হ্যাঁ 15/7। কথা ক্লিয়ার? একদম সেকেন্ড। এগুলো তোমাকে শিখতে হবে, আস্তে আস্তে সবকিছু শেখাবো। বাট যারা ক্লাস আমার করতেছে না তারা কিভাবে শিখবে? তারা ওই কি করবে, এখানে লসাগু কত হয়? 7 হয়, 7 একে 7, 7-এর সাথে আবার কেটে গেল, আবার কাটলো, নিয়ে এইবার তাহলে কিছু আর থাকলো না, তাহলে 1 থাকলো, এবার 1-এর সাথে 8 গুণ করে তাহলে 8, এইবার 15/7। হ্যাঁ তাদেরটা হচ্ছে, বাট তাদের সময় লাগতেছে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, আপনার সময় লাগতেছে 2 সেকেন্ড। তফাৎ আছে, অনেক তফাৎ আছে, বুঝতে পারছেন?
জি ভাইয়া তাহলে আপনি এখান থেকে এই সূত্র ব্যবহার করে এইগুলো বের করতে পারবেন, সবগুলো বের করতে পারবেন আপনি। তাহলে এফ নির্ণয় পারলাম, সিপি পারলাম, সিভি পারলাম, এখন গামাটা নির্ণয় করলে হয়ে গেল আমাদের। ওকে, মজা লাগতেছে ফিজিক্স? জি ভাইয়া অনেক মজা লাগতেছে। অন্য কারো ক্লাস করে দেখো, মজা দেখে নি কিরকম লাগে। এরপরে আরো তুমি আগাইতে থাকো, আজকে যদি মিটিং শেষ হয়ে যায় তারপরেও মানে কাইটে আবার ক্লাস করাবো, ঠিক আছে? ওকে, এবার দেখো যে সূত্র, এই যে গামা নির্ণয় সূত্র কি? গামা নির্ণয় সূত্র হচ্ছে 2f + 1, মানে এই যে এখানে এইটুকু, এই অংশটুকু তোমার গামা নির্ণয় সূত্র। ওকে, বুঝতে পারছো? 1 + 2 না সরি এটা দিয়ে ভাইয়া এখানে তো এখানে তো ভাই উপরে উপরে তো নিচে এটা খেয়াল রেখো কিন্তু, সরি আমার ভুল হয়ে গেছে বলা। এখানে গামা = 1 + 2 / f। তাহলে তুমি এবার দেখো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? তাহলে গামা = 1 + 2 / কত? 3, তাই না? তাহলে কত হবে বলো? ভাইয়া 5/3 করলে হচ্ছে 1.6666666 এভাবে করতে 7 আসবে না। তাহলে আমরা কি বলছিলাম বলো তো? এই যে 1.666 হয়ে গেছে, মানে 50 প্লাস, তাহলে এটা 7 করে দিব, তাহলে 1.67 এটা হচ্ছে आंसर। ওই দেখো, চলো আমরা দেখাচ্ছি 1.67 কোন জায়গায় আছে। এই দেখো এখানে যে গামা এর মান কত, এই যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67। তারপরে তুমি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বের করতে পারো, পারমাণবিক ক্ষেত্রে বের করতে পারো। এখন তোমারও তো বের করার দরকার নেই ভাই, পরীক্ষার হলে তুমি ঠাড়া মুখস্থ মারবা, ঠিক আছে? সব কিছু মুখস্থ। কি কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে মন চাই যে না ভাই একটু বের করে দেখাই, আমার সুখ হচ্ছে, একটু স্যারদেরকে দেখাই যে আমাদের ভাইয়া শিখাইছে, আপনি বের করতে পারেন। আপনার সময় যদি মানে হয়, কোনো সমস্যা নেই, আমার কিছু যায় আসে না, আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার? কোনো সমস্যা আছে এখানে এই পর্যন্ত যা বোঝাইছি? না ভাইয়া একদম ক্লিয়ার। একদম। ওকে, এবার চলেন আমরা নিচের দিকে গমন করি। ওকে, এইবার আদর্শ গ্যাসের সিপি আর সিভি এর মধ্যে সম্পর্ক দেখো। এখানে অবশ্যই এগুলো দেখে আসছে, এই যে গতদিনই শিখেছিলাম না, সিপি - সিভি = গ্যাসের, এটা মানে কি? এটা মানে হচ্ছে গ্যাসের দুই আপেক্ষিক তাপ বলতে কি, এই যে একটা সিপি একটা সিভি, এই দুই তাপের পার্থক্য মাইনাস কি, মাইনাস, কথা ক্লিয়ার? এই দুইটার পার্থক্য তোমার ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান, মানে সিপি - সিভি = আর, কথা ক্লিয়ার? এটা একটু এইভাবে কথায় লিখে দিয়েছি, অনেক সময় এমসিকিউতে আসতে পারে, দুইটা আপেক্ষিক তাপের পার্থক্য কিসের সমান, মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান, কথা ক্লিয়ার? এইবার এখানে অবশ্যই সিপি বড় হবে এবং সিভি ছোট হবে, এই জন্য সিপির আমি উপরে দিয়েছি, সিভির নিচে দিয়েছি। কারণ কি, আমরা 100/5 করি নাকি 5/100 করি বলো তো? ভাইয়া 100/5 মানে বড়টাকে আমরা সবসময় উপরে রাখি, এই জন্য এই যে বড়টারে উপরে রাখলাম, কথা ক্লিয়ার? কি ভাই সবসময় সিপি মান বড় হবে? হ্যাঁ, সিপির মান বড় হবে। এখন আরেকটা কথা হচ্ছে যে গামা এর মান সর্বদা 1 থেকে বড় হবে। ওই যে দেখলে না 1.44 আসবে, তারপরে 1.67 আসতেছে, 1.33 আসতেছে, মানে 1 থেকে বড় হবে, কথা ক্লিয়ার? জি ভাইয়া ওকে, আর নিচে এই যে আরো দুইটা সূত্র দিয়ে দিয়েছি, গতদিন দিছিলাম না, এই দুইটা সূত্র আমি অ্যাড করে দিলাম এখানে, মানে কোনো কিছু বাদ দিইনি আমি, যত রকমের ক্যালকুলেশন করে বের করা যায়। মানে তোমার এইটা মনে আসবে না যে ভাইয়া কি এটা করাইছিল নাকি করায়নি, এইটা না, তোমার মনে আসবে যে ভাইয়া শিওর করাইছে, তোমার শুধু খুঁজে বের করতে হবে কোন সূত্রটা কোন জায়গায় আছে। তাহলে সিভি আর সিপি নির্ণয় করা যায় এইভাবেও, যদি আমার মান দেওয়া থাকে, আর এর মান তো জানি, তাই না? এইভাবে নির্ণয় করা যায়। চলো এবার নিচে চলে আসি আমরা। ওকে, স্পিকার অফ রাখো সবাই। এখন তাপগতীয় প্রক্রিয়া কয় প্রকার? তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে 4 প্রকার। ওকে, কালকে আরো বিস্তারিত শিখবো, কিন্তু আজকে আমরা জেনারেল ভাবে শিখে ওর প্রক্রিয়াগুলোর নাম দিয়ে সূত্রগুলো দেখে নিব, আর কালকে এভাবে চিত্র আঁকাবো আমরা। তাপগতীয় প্রক্রিয়া, এখন তাপগতীয় প্রক্রিয়া কয় প্রকার? 4 প্রকার। কি কি আমরা একটু দেখে নিই, চলো। ওকে, দেখো, স্পিকার অফ। ওকে, দেখো যে তাপগতীয় প্রক্রিয়ার সংজ্ঞা, যে পরিবর্তনের কারণে কোনো সিস্টেমের তাপগতীয় চলরাশি পরিবর্তন হয়, মানে তাপগতীয় চলরাশি যে পরিবর্তন হচ্ছে ওইটাই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। যে সিস্টেমের কারণে তাপগতীয় চলরাশিগুলো পরিবর্তন হবে তাকে আমরা
তাপগতীয় প্রক্রিয়া বলবো। কতে চলে আসে মুখস্থ রাখবা। তাপগতীয় তাপগতীয় গ্যাসীয় সিস্টেমের পরিবর্তন 4টি প্রক্রিয়ায় হয়ে থাকে। কয়টি প্রক্রিয়ায়? 4টি প্রক্রিয়ায়। ওকে, 4টা প্রক্রিয়ায় হয়ে থাকে। এটা কিন্তু 4, আবার 8 মনে করো না। তাপগতিবিদ্যায় আছে। ওকে, এখন 4টা প্রক্রিয়া আছে। এখন প্রক্রিয়াগুলো কি কি? প্রক্রিয়াগুলো হলো 1 সমচাপ প্রক্রিয়া, 2 সম আয়তন প্রক্রিয়া, অ্যান্ড 3 কি? সমুষ্ণ প্রক্রিয়া, আর 4 কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, আমরা দেখতে পাবো। এখন কাকে বলে? সমচাপ প্রক্রিয়া। তাহলে এখানে বলো তো কে স্থির থাকবে না? বলো। চাপ স্থির। চাপ স্থির চাপ থাকবে, স্থির। কারণ ওই যে নামের মধ্যে সমচাপ চাপ স্থির। তাহলে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হয়, দেখো তাপমাত্রা আয়তন পরিবর্তন হচ্ছে, ওকে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, CHANGE চেঞ্জ হবে, বাট এখানে কনস্ট্যান্ট থাকবে কে? চাপ। কারণ কি? ওই যে সমচাপ বলেছে। কথা ক্লিয়ার? জি ভাই। এইটা আমি যেটা লিখছি এটা লিখে দিয়ে আসবে কতে যদি আসে। গেল। এবার শর্টকাট জিনিসটা দেখি। শর্টকাট কি জিনিস? সমচাপ, সম প্লাস চাপ। তাহলে এখানে সমান সমান কি থাকতেছে বলো তো? এখানে টি, এখন PV T, এই তিনটা না তাপগতীয় চলরাশি, চাপ, আয়তন আর তাপমাত্রা। তাহলে একটা জিনিস দেখো যে এখানে এই যে সম বলতে কি বোঝানো হচ্ছে? সম বলতে টি অ্যান্ড কাকে বোঝানো হচ্ছে বলো তো? ভি কে। কারণটা কি? এখানে স্থির তো চাপ, এই যে তাপমাত্রা ও আয়তনের পরিবর্তন। কথা ক্লিয়ার? জি ভাই। যে এই সম বলতে কাকে বোঝানো হচ্ছে? টি এবং ভি কে। ওকে, তাহলে আমরা ভেঙে নিলাম। ভেঙে সম প্লাস চাপ। এখন চাপ যদি স্থির হয় তাহলে সূত্র কি? এখানে কাজ নির্ণয় করার সূত্র হচ্ছে DW সমান কাজ না, তাহলে DW ইকুয়াল টু PdV। পি মানে হচ্ছে চাপ, ডিভি মানে হচ্ছে কি বলতো? ভাই আয়তনের পরিবর্তন। হ্যাঁ, আয়তনের পরিবর্তন। ওকে, এখন সম আয়তন প্রক্রিয়া বলো কে স্থির? আয়তন আয়তন স্থির। হ্যাঁ, সুন্দর জিনিস না? আর অনেকেই দেখবা এখানে অনেক প্যাচাল পড়াচ্ছে, অনেক সেই পিস্টন দিয়ে করাচ্ছে, সিলিন্ডার দিয়ে করাচ্ছে। ভাই এত দরকার নেই, পরীক্ষার হলে এসব আসবে না। খামাকা নিজের ব্রেনটাকে ডিস্ট্রয় করার কোনো মানে হয় না, ঠিক আছে? নিজের ব্রেনটাকে ডিস্ট্রয় করার কোনো মানে হয় না। যত সহজে বোঝা যায় তত ভালো, ঠিক আছে? ওকে, দেখো একেবারে আমি যেভাবে পড়ছিলাম সেইভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে সমান আয়তন। তাহলে বলো তো আর কে মানে চেঞ্জ হবে? এখানে PV T আছে। এখন যদি ভিটা কি হয়? কনস্ট্যান্ট থাকে, স্থির, তাহলে টি কে আর কে? টি চেঞ্জ হবে। P and T। কথা ক্লিয়ার? তাহলে চাপ আর তাপমাত্রা, এই দেখো সিস্টেমের তাপমাত্রা ও চাপের পরিবর্তন হয়, এই যে এখানে বলে দিচ্ছে। ঠিক আছে? সহজ না নাকি কঠিন? এইগুলো আপনারা শত বার করে প্র্যাকটিস করবেন, শত বার করে লিখবেন, শত বার করে পড়বেন, কারণ সহজ জিনিস আপনি গুলাবেন বেশি। ওকে, এত সহজ করে দিচ্ছে কিন্তু যদি না পড়েন তাহলে কিছুই যায় আসে না, সব শেষ। কিন্তু আয়তন স্থির থাকে, তাহলে তাকে আমরা বলে থাকি সমায়তন প্রক্রিয়া। প্রক্রিয়া দুইবার লিখেছি, যে কোনো একবার কেটে দাও, শেষ। এবার শর্টকাটটা কি? সম আয়তন। তাহলে সম প্লাস আয়তন, এই সমর মধ্যে কে কে আছে বলো তো? তাপমাত্রা আর চাপ। হ্যাঁ, মানে পি আর কি বলো? পি আর কে? পি আর টি, এই দুইটা হচ্ছে এই সময়ের মধ্যে আছে। আর আয়তন তো স্থির, তাহলে আয়তন স্থির হলে তোমার কি? ডিভি ভি এর মান যদি স্থির হয় মানে শূন্য, তাহলে শূন্য হয়ে যায় না? তাহলে তাপ মানে তোমার হচ্ছে আয়তনের পরিবর্তন কত হবে? এই সূত্রে, মানে এই সূত্রে, এই যে সমায়তন প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন কত হবে? ডিভির মান 0। ডিভির মান অবশ্যই 0 হবে, কারণ এই যে আমরা বলেই তো দিচ্ছে সম আয়তন মানে আয়তনটা স্থির, আয়তন তো চেঞ্জ করতে পারবো না, শূন্য। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তাহলে ভাই তাহলে সমচাপের ক্ষেত্রে কি চাপ 0 হবে? বুঝি না। সমচাপের ক্ষেত্রে কি চাপ 0 হবে? না, ওইটা আবার মিলতে যায় না, জানো? ওইটা মিলতে যায় না, ওখানে আর এইগুলো কিছুই নাই। ওখানে চাপ 0, বাট ওই চাপ আর এই চাপে মিলতে যায় না, সমস্যা আছে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা ভাবে মনে রাখো। এইবার দেখো তাহলে এখানে সূত্রটা কি হবে? এখানে যদি আমি ডিকিউ নির্ণয় করতে পারবো, ঠিক আছে? ডিকিউ, তাহলে ডিকিউ সমান অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। কথা ক্লিয়ার? মানে তাপ শক্তি ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি। কোন সূত্র এটা বলো তো? কোন প্রক্রিয়ায়? সম আয়তন প্রক্রিয়ায়। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, এখানে উদ্দীপকে কি করবে না? ডিউ এর মান দিয়ে দেবে না।
দিয়ে বলবে না যে যে কোনো একটা বের করো, সেখানে লাগবেন তোমার ডি কিউ এর মান। তখন তোমার ডি ইউ এর মান দেওয়া রয়েছে, তুমি ডি কিউ তো উত্তর মানে মান দেওয়া নাই, তুমি বলবে আল্লাহ এসব তো দেওয়া নাই, কিন্তু সেখানে দেখতে হবে যে কোন প্রক্রিয়া, সময়তন প্রক্রিয়া। যদি বলে দেয় সময়তন প্রক্রিয়া তাহলে তো দুইটা সমান, মানে এইটার মান যদি 10 হয়, এই ডি কিউ এর মান যদি 10 হয়, তাহলে ডি ইউ এর মান কত হবে, ঢাকা ইউনিভার্সিটির মান কত হবে? 10 10 হবে। এই তোমরা তো আবার জন্য ঢাকা ইউনিভার্সিটি পড়িও না, স্যারের জন্য বললো না, তখন আমার দিবেন মাইর। ওকে, এইবার আমরা নিচে দিকে চলে আসি। বিষয়টা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা থেকে সিকিউ আসবে। উপরে দুইটা এই সমচাপ আর সম আয়তন, এই দুইটা এমনিও লাগবে না তোমাদের, কিন্তু এই দুইটা লাগবে, পরের দুইটা। সমষ্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ বা ও আয়তনে পরিবর্তন হয়, চাপ ও আয়তনে পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা কি থাকতেছে, স্থির থাকতেছে। সমষ্ণ, সম প্লাস উষ্ণ, আমি একটু ভেঙে দেখা দিই। এই দেখো সমষ্ণ, তাহলে সম প্লাস উষ্ণ না? সন্ধি বিচ্ছেদ পড়ছিলা এসএসসিতে না ভাই, ফিজিক্সের মধ্যে? জি ভাইয়া পড়ছি। সন্ধি বিচ্ছেদ পড়াই দিচ্ছি। ওকে, সম প্লাস উষ্ণ, সমষ্ণ। এখন এই যে উষ্ণ বলতে কি, তাপ শক্তি না? টি, জি ভাইয়া। টি, তাহলে এখানে এই স্থির কে বলতো? পি ভি টি। তাপমাত্রা স্থির। তাহলে এখানে তাপমাত্রা যদি আমার কনস্ট্যান্ট ধরি তাহলে চেঞ্জ হবে এই দুটো না, চেঞ্জ হবে পি ভি। এই দেখো এই যে চাপ আর আয়তন চেঞ্জ হচ্ছে, কথা ক্লিয়ার? চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, তাকে সম আয়তন প্রক্রিয়া বলে, কথা ক্লিয়ার? জি ভাই। এখানেও দুইবার প্রক্রিয়া লিখেছি, মানে কপি পেস্ট মারলে এরকমই হয়। গেল, এবার নিচের দিকে আসি আমরা। ওকে, এখানে একটা জিনিস দেখি সমষ্ণ প্রক্রিয়ায়, যে টি স্থির হলে এখানে কিন্তু অভ্যন্তরীণ শক্তি তার শূন্য হবে। তোমাকে সিকিউতে বা এমসিকিউতে বলতে পারে নিচের কোন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি শূন্য হয় বা অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য হয়, বলো তো? সমষ্ণ প্রক্রিয়ায়, কথা ক্লিয়ার? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একেবারে ঠুটস্থ চাই আমি। কালকে আমি অবশ্যই পড়া ধরবো, আগে এসে পড়া ধরবো, কালকে 2-3 ঘন্টা যা লাগুক না কেন ক্লাস দিব, প্লাস পড়া ধরবো, সে রাত যে কয়টা বাজে বাজুক, কোনো যায় আসে না আমার। আমি কালকে মানে অধ্যায় শেষ করবো, অ্যান্ড কালকে তোমাদের করব, পড়া ধরবো। তাহলে এখানে তুমি ওই যে মনে আছে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাহলে এইটার মান শূন্য বসাইলা, তাহলে তুমি হচ্ছে কি পাচ্ছ, ডি কিউ সমান সমান ডি ডাব্লিউ পাও না? হ্যাঁ ভাই। এই যে সেই জিনিস, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে তাই নিয়ে আসলাম, বুঝতে পারছো? তাহলে এবার রুদ্ধতাপীয় প্রত্যাবর্তী প্রক্রিয়া আসো, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের চাপ, আয়তন ও তাপমাত্রা পরিবর্তন হয়, মানে তিনটাই পি ভি টি, তিনটাই চেঞ্জ। ওকে, তিনটাই পরিবর্তন হয় কিন্তু পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না। এখানে তুমি কিন্তু তাপমাত্রা বলতেছো আর এখানে কিন্তু তাপ বলতেছো, দুইটা কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছো? তাহলে পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না, ওকে, হয় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। আবার হয় দিয়ে আসে না জন্য, অবশ্যই এগুলো খেয়াল করবা, তোমার টিচাররা এইগুলোই দেখবে, অনেক সময় দিতে মনে থাকে না আমাদের। শর্টকাট কি, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপ, এই যে রুদ্ধ মানে কি, রোধ করে দিচ্ছে কাকে, তাপকে। তাহলে কে কনস্ট্যান্ট থাকবে বলে এখানে? তাপ। সম প্লাস তাপ। আমি এইটা দিয়ে মানে সেম সেম করার চেষ্টা করেছি, বুঝছো? এখানে রুদ্ধ প্লাস তাপ দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি না দিয়ে আমি এখানে দিয়েছি, কোনো সমস্যা নেই। এখন সম প্লাস তাপ, তাহলে সমর মধ্যে কি কি আছে বলো তো? পি ভি টি সবগুলোই আছে। এখন এইটা কিন্তু তাপমাত্রা না, ভালো করে বুঝো, কিন্তু এটা কিন্তু তাপমাত্রা না, ওকে, এটা তাপমাত্রা না, এটা তাপ। এখন তাহলে কিউ যদি স্থির হয় তাহলে ডি কিউ কি হবে, শূন্য হবে না? কিউ যদি স্থির হয় তাহলে ডি কিউ শূন্য, কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে এইবার অভ্যন্তরীণ শক্তিটা কি হবে বলো তো? এখানে ডি বড় হাতের হয়ে গেছে কেন, ডি ছোট হাতের হবে, ডি ডাব্লিউ। মানে কিরকম দেখো, ডি ইউ, ঠিক আছে আমি আরো ভাঙিয়ে দেখাই দিই কোন জায়গা থেকে কি আসলো। দেখো ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এইটা ছিল না সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এইবার এখান থেকে আমরা বের করতেছি, এবার তুমি মান বসাচ্ছ, ঠিক আছে, মান বসাচ্ছ জাস্ট। এবার তুমি ডি কিউ, এই ডি কিউ কত বলো তো? এই যে শূন্য, তাহলে শূন্য ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এইবার তুমি কি করবা, একটারে এই বেশি পাঠায় দাও, তাহলে তুমি যদি এইভাবে লেখো যে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ ইকুয়াল টু শূন্য, কোনো সমস্যা আছে? না ভাই। তারপরে লিখলা যে ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ। এইবার এই যে মিলছে, এই লাস্টের লাইন জি ভাই। মিলছে। তাহলে আমরা বুঝতে পারতেছি, তোমাকে যদি বলে
যে কোন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি ঋণাত্মক হয়, তুমি কি আনসার দিবা? অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। কারণ কি, এই যে মানটা আসতেছে, যে মানটা ওইটা ঋণাত্মক না? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, গেল। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের 4টে প্রক্রিয়া। 4টে প্রক্রিয়া সবাই বুঝতে পারছো? কেউ এরকম আছো যে বুঝতে পারো নাই? আমাদের আর ক্লাস টাইম কতক্ষণ আছে? আচ্ছা, ভাইয়া আরেকবার বুঝিয়ে দিলে একটু ভালো হতো। ওকে, প্রথম থেকে? না ভাইয়া, এই শর্টকাট গুলো। ওকে, শর্টকাট গুলো ঠিক আছে। দেখেন, জাস্ট একটু খেয়াল করেন, আপনি খেয়াল করবেন, শুধু আপনি কথা বলবেন, ঠিক আছে? দেখেন, সমচাপ, তাহলে কি সমচাপ? আপনি ভাঙেন, সম প্লাস চাপ, দুইটা ওয়ার্ড না? জি ভাইয়া। ওকে, তাহলে সম প্লাস চাপ, এ পর্যন্ত ক্লিয়ার? জি। এখন সম প্লাস চাপ, এখানে তাহলে এই সম বলতে কি বোঝানো হয়েছে? এখন আপনার যাই বলুক না কেন, এই 3টা প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভি টি থাকবে। 3টা প্রক্রিয়ার মধ্যে কি কি আছে বলুন তো? পি ভি পিভিটি। এখন এই যে সমর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে সেটা আর পরিবর্তন করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে সমর পরে চাপ আছে, তাহলে এখানে এই পিভিটির মধ্যে কোনটা স্থির বলুন তো? পি। হ্যাঁ, পি স্থির। তাহলে নিশ্চয়ই এই দুই বাবা জীবন মাংস খাবে বিয়েতে, যে পি যাইতে পারতেছে না বিয়েতে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমার এই যে যদি এইটা হয় তাহলে সূত্র হবে এইটা। ওকে, সূত্র এখান থেকে যদি আমাকে কাজ নির্ণয় করার কথা বলে, পি ইকুয়াল টু ডি পি ডিভি। ওকে, ক্লিয়ার এটা? জি ভাইয়া। তাহলে এই সমর মধ্যে কে কে আছে বলো তো? সমর মধ্যে আয়তন আর তাপমাত্রা। হ্যাঁ, আয়তন আর তাপমাত্রা। এবার প্রত্যেকটার ক্ষেত্রে সেম, তোমার প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সম আয়তন, তাহলে বলো এখানে কে স্থির? সম প্লাস আয়তন, বলো কে স্থির? আয়তন স্থির। আয়তন স্থির। এই সমর মধ্যে কে কে আছে? সমর মধ্যে আছে তাপমাত্রা আর হচ্ছে চাপ। হ্যাঁ, এই দেখো তাপমাত্রা আর চাপ, কথা ক্লিয়ার? তাহলে তখন হচ্ছে জি ভাইয়া। যদি আমার ভি এর মান 0 হয়, শোনো ভি এর মান কনস্ট্যান্ট, মানে চেঞ্জ করতে পারতেছে না, মানে ভি এর মান কত? 0 না? তাহলে 0 হলে জি। এই সূত্র কি? এই সূত্র ডি কিউ ইকুয়াল টু ডিইউ, কথা ক্লিয়ার? এই সূত্রটা হবে। জি গেল। ভাইয়া। এবার নিচেরটাও তুমি দেখো, নিচেরটাও তুমি সেম টু সেম। সমষ্ণ প্রক্রিয়া, সম প্লাস উষ্ণ, তাই না? ভাঙতেছি, সম প্লাস উষ্ণ। উষ্ণ মানে কি? উষ্ণতা, শীত লাগতেছে নাকি গরম লাগতেছে বলো? তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে? তাপমাত্রাকে বোঝাচ্ছে না? জি। তাহলে তাপমাত্রা বলতে টি, তাহলে কোনটা কোনটা পরিবর্তন হবে বলো? তাহলে চাপ আর আয়তন। হ্যাঁ, পি অ্যান্ড ভি পরিবর্তন হবে, সেটা কিসের মধ্যে আছে? এই সময়ের মধ্যে আছে। তাহলে এখানে যদি হচ্ছে তোমার উষ্ণতা তাপমাত্রা যদি হচ্ছে 0 হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি কত হবে? 0। এখন অভ্যন্তরীণ শক্তি যদি 0 হয় তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ, কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার নিচেরটা দেখো, নিচেরটাও সেম টু সেম, যে রুদ্ধতাপীয়। এখন রুদ্ধ বলতে কি? রুদ্ধ মানে রোধ করে রাখতেছে, কাকে? তাপকে। তাহলে সম প্লাস তাপ করে দিই আমরা। তুমি এখানে রুদ্ধ প্লাস তাপেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, এ তো আমি বোঝানোর জন্য লিখছি, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে গেল। এই সময়ের মধ্যে কে কে আছে বলো তো এবার তাহলে? চাপ, আয়তন আর পিভিটি, তাপমাত্রা। হ্যাঁ 3টাই আছে। কারণ কি, এই দেখো সংজ্ঞাটাই দেখবা, চাপ, আয়তন ও তাপমাত্রা 3টাই আছে, কিন্তু এইটা কিন্তু তাপ, এটা তাপমাত্রা না। যদি তাপমাত্রা বলতো তখন কিন্তু আমরা পিভি দিতাম, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে মনে হয় না যে আর কোনো কারোর সমস্যা আছে। চলে চলো এবার না আমরা ভাইয়া। নেক্সটে চলে আসি। এখন এত করে রয়েছে কেন রে আল্লাহ, দেখি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিই। এই যে 4টা প্রক্রিয়া শিখলাম, সমচাপ, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়, এই 4টার কৃত কাজ নির্ণয় করতে বলবে গতে অথবা ঘতে, মাস্ট বি, বলবেই বলবে। ওকে, শিওর এখান থেকে সিকিউ আসবে, দেখে রেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে আসে। তাহলে সমচাপের ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় সূত্র কি? পি ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। সবগুলো কিন্তু আমি আলাদা করে দিয়েছি, আমি জানি যে এখান থেকে প্রশ্ন হয়, এই জন্য আলাদা করে দিয়েছি। এগুলো আলাদা করা তোমার বইতে আলাদা করা নাই, ঠিক আছে? এই জন্য আমি আলাদা করে দিয়েছি আমার বইতে। এখন গেল, এইবার সমায়তন। সমায়তনে কি? কৃত কাজ 0। ওকে, এটা মনে রাখবা যে কোথায় 0, এটা কিন্তু এক্সেপশনাল। আর এখানেই কিন্তু দেখো প্রথমটাই হচ্ছে, এইটাও হচ্ছে, এইটাও হচ্ছে, একমাত্র হচ্ছে না এটা। তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি কাজ সম্পাদিত করে না। ওকে, কোন প্রক্রিয়া? তখন সমায়তন প্রক্রিয়া। এবার সমষ্ণ প্রক্রিয়া, কৃত কাজ কি? এন আর টি, লন। এটা কিন্তু লনের ম্যাথ করে আসছো এসএসসিতে, v2/v1, এইটা v2/v1, প্রথম আয়তন শেষ আয়তন, কথা ক্লিয়ার? এইবার অদ্বিবাকে অনেক সময় দেওয়া থাকবে যে পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থ, পরিবাহী পদার্থ মানে কি? পরিবাহী পদার্থ বললেই তুমি মনে করবা সেই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া,
ঠিক আছে? আর অপরিবাহী যদি কোনো জায়গায় উদ্দীপকে থাকে তাহলে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমার প্রক্রিয়াটা তো এরকম বলে দেবে না যে সমষ্ণ প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এরকম বলে দিবে না, ঠিক আছে? তোমাকে বুঝে নিতে হবে। ওই সময় হঠাৎ করে প্রশ্ন বলে দিল বা উদ্দীপকে বলা থাকলো যে পরিবাহী পদার্থ আছে, তাহলে তুমি বুঝে নিতে হবে যে ওইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর অপরিবাহী পদার্থ থাকলে ওইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কথা ক্লিয়ার? সবাই স্পিকার অফ রাখো। এইবার তাহলে এটা গেল। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W ইকুয়াল টু এন আর। এই এনটা কি বলো তো এখানে? এন এন এই যে এন বলতেছি, এনটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। মোল সংখ্যা। মোল সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা কিটা বললো রে? এটা হচ্ছে মোল সংখ্যা। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W ইকুয়াল টু এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। কথা ক্লিয়ার? আর এটা কখন? যখন অপরিবাহী পদার্থ। অনেক সময় ওই তোমার এখানে রুদ্ধতাপীয় বলবে না উদ্দীপকে, অপরিবাহী পদার্থের কথা উল্লেখ থাকবে, তখন তুমি কি করবা? ধরে নিবা এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কথা ক্লিয়ার?